একটা স্বস্তির ব্যাপার হচ্ছে যে জিসান গতকালকে রান পেয়েছে। স্টিল কনসার্ন রয়ে গেছে যে জিসান এবং আমাদের আজিজুল হাকিম তামিম এই দুই তরুণ কেন শুরুটা এরকম খারাপ হলো এবং কেন এখনো পর্যন্ত স্বরূপে দেখা দেন নাই। মানে আমার এই দুইজনকে আলাদা করে এখান থেকে পিক করার একটা কারণ হচ্ছে যে আমরা তো এবার বিপিএল সম্পর্কে বলতেছিলাম যে এটা আমাদের যেহেতু একজাক তরুণ খুব ভালো অবস্থায় আছে তাদের জন্য একটা ভালো মঞ্চ। ইনফ্যাক্ট এই যে আজিজুল হাকিম তামিম যখন এনসিএল টি-20তে দুর্দান্ত করলো তখনও কিন্তু দল পায় নাই বিপিএলে, পরে দল পাইছে। ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ যে তাকে দলে নিয়ে টানা খেলায়ও যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওদের পার্সপেক্টিভ থেকে দেখেন, ফ্র্যাঞ্চাইজির পার্সপেক্টিভ থেকে দেখেন বড় ব্যাপার। কিন্তু আমি একা না, আমাদের দেশের শত শত মানুষ, লাখো লাখো মানুষ যারা চাচ্ছিলেন যে এই তরুণরা বিপিএল খেলুক, সুযোগ পাক, তাদের কিন্তু প্রত্যেকেই একটু হইলেও হতাশ হয়েছেন এবং ধাক্কা খেয়েছেন। যে জিসান বা এই তামিম, নতুন তামিম, আজিজুল হক তামিম ওরা কেন রান পাচ্ছে না? ওদের সমস্যাটা কোথায় হচ্ছে? শুধু এ দুজনের কথা বলব না, আমি এই কনটেন্টে একটু বলার চেষ্টা করব যে এই জাতীয় তরুণ যারা শুরুতে ফাম্বল করতেছে, সেটা বোলার, স্পিনার যারা করতেছে, তারা সবাই আসলে কি সমস্যায় ভুগতেছে এটা নিয়ে একটু আলাপ করব। দেখেন আমি টেকনিক্যাল কোনো কথা বলতে চাই না। টেকনিক্যাল আলাপ একটা মনে করি যে করার জন্য আমি উপযুক্ত লোক না। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমি যে বিষয়টা কথা বলব এটার সঙ্গে টেকনিকের খুব একটা সম্পর্ক নাই। নতুবা জিসানের টেকনিক নিয়ে অনেক কথা বলা যায়। জিসানের টেকনিক বেটার করতেই হবে। সেটা ওর বাবার সঙ্গেও আমার এই যে ওর বাড়িতে গেছিলাম ওই সময় কথা হচ্ছিল। উনিও মনে করেন যে ওর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে, লঙ্গার ভার্সন ক্রিকেটে সাকসেস পেতে গেলে কিছু ডেভেলপমেন্ট নিজের করতে হবে। কিন্তু সেগুলো না করেই তো সে শর্টার ফরম্যাটে দুর্দান্ত সফল। তাহলে জিসান যাকে আমরা চাচ্ছিলাম যে এবার বিপিএলে সে যেন টানা ম্যাচ পায়, টানা ম্যাচ পাইছে তো। তাহলে শুরুটা এমন হলো কেন? এবং কালকে ওরকম একটা ইনিংস খেলার পরেও কিন্তু আমি মনে করতেছি না যে জিসান পুরোপুরি ছন্দে চলে আসছে। সেক্ষেত্রে ব্যাপারটা শুধু জিসান বা আজিজুল হক তামিম বা মোহর শেখ এরকম দু একজনের না। এরকম আপনি দেখবেন যে এই ব্যাচটা থেকে যারা আসছে ম্যাক্সিমামই স্ট্রাগল করতেছে, ম্যাক্সিমামই স্ট্রাগল করতেছে। এখন আমি এই কারণটা নিয়ে একটু কথা বলতে চাই। এই কারণটা কিন্তু আর কিচ্ছু না। এই কারণটা শুধু সাইকোলজিক্যাল। আপনি ভাবতে পারেন যে জিসানের টেকনিকে প্রবলেম আছে। আপনি ভাবতে পারেন যে আজিজুল হাকিম তামিম ওভার হাইপড। আপনি ভাবতে পারেন যে মোহর শেখের পেস কম, তারপরেও সে না বুঝে শর্ট বল দিয়ে যাচ্ছে। নানা রকম প্রবলেম ভাবতে পারেন। কিন্তু এগুলো ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে সাইকোলজিক্যাল। সেই সাইকোলজিটা কি? সেই সাইকোলজিটা হচ্ছে ওই যে ওভার হাইপড শব্দটা আপনি বলছেন, ওটার সঙ্গে খুব রিলেটেড। সেটা হচ্ছে আলোচনার চাপ নিতে না পারা। এই আলোচনা যে ওদের নিয়ে হচ্ছে, ওরা তো টের পাচ্ছে। ধরেন আমারটা টের না পাক, আমারটাতে কেউই টের পায় না। সেটা আলাদা কথা। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে, লোকজনও বলতেছে। দেখেন কেউ যদি মুখে নাও বলে, তাও বুকের মধ্যে যে আলোচনাটা হয় না, ওইটা মানুষ ফিল করতে পারে যে আমাকে কিছু লোক ভালোবাসতেছে। আমাকে কিছু লোক ওই জায়গায় চায়। ওইটা যখন মানুষ ফিল করে তখন ওই প্রত্যাশা মেটানোর একটা চাপ নিজে, নিজে নিয়ে নেয়। সে যেটা ভাবে যে আমি তো এনসিএল টি-20 তে সেঞ্চুরি করে আসছি। জিসানের কথা ভাবেন। তাহলে আমার মনে হয় বিপিএল এর ১ম ম্যাচেই ওই একই রকম একটা সেঞ্চুরি করা দরকার। তাহলে আমাকে যারা ভালো বলতেছে তারা খুশি হবেন। এই যে একটা নিজেকে নিজে টার্গেট সেট করে দেওয়া, সেটা সেঞ্চুরি করে কিনা আমি জানি না। কিছু একটা টার্গেট সেট করে দেয়। আমার বোধহয় ১ম ওভারেই ৩ টা ছক্কা মারা উচিত। বা আজিজুল হাকিম তামিম বলে, আমি যেহেতু টেকনিক্যালি খুব সাউন্ড, আমার যেহেতু প্রচুর শক্তি আছে, আমার উচিত একদম স্কোয়ার কাট করে একটা বল গ্যালারির বাইরে পাঠায়া দেওয়া। মানে এরকম হতে পারে। আমি জানি না কে কি টার্গেট করে, কিন্তু টার্গেট করে। বিশ্বাস করেন এই বাচ্চারা টার্গেট করে ফেলে। যে যেহেতু ওনরা সবাই বলে কয়ে আমার এখানে আসছে, আমারে ওনরাও প্রত্যাশা করে ম্যানেজমেন্ট আজকে এখানে পাঠাইছে। সবাই তো চায় যে আমি আগের দিন যা করছি, মানে এনসিএল টি-20 তে যা করছি বা এই যে এশিয়া কাপে যা করছি তাই করব। ফলে সেই যে করার চাপটা, এই করার চাপটা এতটা পাজলড করে ফেলে, এরা ১ম বল থেকেই ভুলটা করা শুরু করে। বুঝতেই পারে না। দেখবেন আমি তামিমের কালকে খেলা দেখতেছিলাম। ওখানে সে একটা বল একদম ৩ বার মাইন্ড চেঞ্জ করল। একদম শুরুর ওভারে ও তো ওপেন করে। শুরুর ওভারে একটা ডেলিভারিতে ৩ বার মাইন্ড চেঞ্জ করল। একদম রিলিজ মোমেন্টে একটা করল, ফ্রন্ট ফুট একটু আগায়, আগায় যায় না, মানে বডি ব্যালেন্সটা সামনে চলে গেল। বোঝা গেল যে ও পা সামনে নিতে রেডি।
মুহূর্তের ভিতরে তার বলের লেন্থ জাজ করে ফেললো, তার মনে হলো যে এটা ব্যাকফুটে যাইতে হবে, ওই আবার ব্যালেন্স চেঞ্জ হলো, শেষ মুহূর্তে সে বলটার মুভমেন্ট দেখে সে চালানোর চেষ্টা করলো স্কোয়ার দিয়ে, খুবই ভালো শট করার চেষ্টা করছে, কিন্তু হবে না তো। আপনি এত দ্রুত 3 বার মাইন্ড চেঞ্জ করে ফেলছেন, 3 বার 3 শট ভেবে ফেলছেন, ফলে লাস্ট বারে গিয়ে আপনি পিছায় যাবেন বলের পেসের সঙ্গে। সে পেস যদি 120 হয় তারপরেও আপনি একটু পিছায় থাকবেন। ভাগ্যিস ওই বলটা আউট হয় না, পরে আউটও হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এদের। এটা জিসানের ক্ষেত্রেও দেখছি একই জিনিস হচ্ছে, যে বারবার ওই সাইকোলজিক্যাল জিনিসটা ব্যাটে বের হয়ে আসতেছে। এখন কথা হচ্ছে যে তাহলে কি ওদের উপরে যে প্রত্যাশা করছি আমরা, এটা ভুল ছিল? বা প্রত্যাশাটা এভাবে প্রকাশ করা ভুল ছিল? এই জায়গাটায় আমার কথা। ১ম কথা হচ্ছে যে আমি মনে করি যে আমরা কেউ, সেটা আমি বলেন আর আমার যে চা দোকানদার ভাই বলেন, আমরা কেউ ভুল করি না। আমরা কিছু একটা দেখি বলেই বলি। আমরা দেখি যে ওর এই শট করার যোগ্যতা আছে, ওর এই রান করার যোগ্যতা আছে। চোখের সামনে এটা দেখি, দেখি বলে বলি। ফলে আমাকে বা চা'র দোকানদারকে আপনি ভাবতে পারেন যে আমরা মূর্খ। কিন্তু আমাদের দেখাটা তো ভুল না। ওই দেখা থেকেই আমরা বলি, প্রত্যাশা করি। ফলে এই প্রত্যাশায় কোনো ভুল নেই। এবার কথা হচ্ছে সে প্রত্যাশার প্রকাশটা মিডিয়াতে করা বা বেশি বলাবলি করা, ফেসবুকে বেশি লেখা, এটাকে কিন্তু আমরা নিজেরাই অনেকে মনে করি যে এটা ক্ষতির কারণ। আমরা বলি যে এই এত লেখালেখি করে, এত বলাবলি করে খেলোয়াড়টার ক্ষতি করতেছেন। দেখেন এই জায়গাটা হচ্ছে আমার খুব জরুরি একটা কথা। সেটা হচ্ছে যে এই খেলোয়াড়টা কি হতে চায়? এটা তো, এদের স্বপ্ন তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা, চ্যাম্পিয়ন হওয়া। মানে ব্যক্তি জীবনে চ্যাম্পিয়ন হওয়া। এখন চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার অনেক প্রতিকূলতা পার করতে হবে। তার ভিতরে একটা প্রতিকূলতা হচ্ছে এই হাইপ সামলানো। আপনাকে নিয়ে আজকের দিনে ফেসবুকে হাইপ হবে, সোশ্যাল মিডিয়ায় হাইপ হবে, লোকজন কনটেন্ট বানাবে। আপনাকে নিয়ে টিভিতে নিউজ যাবে, প্যাকেজ যাবে, পত্রিকায় ফিচার হবে। কখনো, কখনো নেতিবাচক নিউজ হবে। আপনার ব্যক্তি জীবন নিয়ে আউল-ফাউল নিউজ হবে। যাচ্ছে তাই হবে। মানে আপনি যখন লাইমলাইটে চলে আসছেন, আপনি যখন মোটামুটি আলোচনায় চলে আসছেন, আপনাকে নিয়ে হতেই থাকবে। আর সোজা ভাষায় আপনি তখন সেলিং পয়েন্ট। আপনি তো একটা সেলিং টুল। আপনাকে আমরা সবাই বিক্রি করব। এটাই স্বাভাবিক। কারণ আমরা সবাই এখানে ব্যবসা করতে নামছি। আর আমার হয়তো এই ব্যবসা না করলেও চলে। কিন্তু বেশিরভাগের তো করতেই হবে। তার তো একমাত্র রুটি-রুজি ওটা। ফলে তার জায়গা থেকে ওটা ঠিক আছে। এবং খেলোয়াড়ের জায়গা থেকে ওটা অ্যাকসেপ্ট করতে পারতে হবে। না পারলে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। দেখেন আমি এই ক্ষেত্রে সবসময় সাকিব এবং মেসির কথা বলি। সাকিবের ব্যাপারটা আমি চোখের সামনে দেখছি। সাকিবের বয়স যখন ১৭ বছর, তখন সাকিব ১৭ হ্যাঁ, ১৭ই সম্ভবত। তখন সাকিব একটা পুরস্কার জিতে গেল। ও শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড় হিসাবে পুরস্কার জিতে গেল। সেই সময় সাকিবকে নিয়ে বড় পত্রিকাগুলোতে ফিচার হইছে। এবং সাকিবকে নিয়ে লেখালেখি শুরু হয়েছে ওই ১৭ বছর বয়স থেকে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার আসতেছে, অমুক তমুক কত হাইপ যে হয়েছে। সাকিব মাঠে নামলেই ১৮-১৯ বছর বয়সেই ওর ইন্টারভিউ করার জন্য ২-১ জন বসে থাকতো। সেই ছেলে কি বিশ্বসেরা হইতে বাধা পাইছে তাতে? কোনো ক্ষতি হয়েছে? সে ওটাকে টিস্যু পেপারের চেয়ে বেশি মূল্য দেয় নাই। এটাই নিয়ম। মেসির কথা ভাবেন, মেসির বয়স যখন ১৫-১৬ তখন তাকে নিউ ম্যারাডোনা বলে স্টোরি করতেছে বিশ্বের সবচেয়ে বড় পত্রিকাগুলা। বড়, বড় ছবি ছাপা আছে। কিছু ক্ষতি হয় নাই তো। এইটাই চ্যাম্পিয়ন হওয়ার বৈশিষ্ট্য। চ্যাম্পিয়ন হতে গেলে আপনার পথে অনেক রকম বাধা আসবে। প্রাকৃতিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, শারীরিক বাধা আসবে। আরেকটা বাধা আসবে হচ্ছে এই যে প্রচার মাধ্যমের বাধা। এখন তো প্রচার মাধ্যম আর শুধু পত্রিকা, টিভিতে আটকে নেই। ফেসবুকও একটা প্রচার মাধ্যম, ইউটিউবও একটা প্রচার মাধ্যম। সব জায়গা থেকে বাধা আসবে। আপনাকে নিয়ে হাইপ হবে, হইচই হবে, ইতিবাচক কথা হবে, নেতিবাচক কথা হবে। এগুলোকে আপনি যদি হজম করতে পারেন, একদম পায়ের তলে পাড়ায় ফেলতে পারেন, অবহেলা করে ফেলে দিতে পারেন, তাহলে আপনি চ্যাম্পিয়ন হবেন। নতুবা আপনার পরিণতি কিন্তু নাজিমুদ্দিনের মতো হবে। নাজিমুদ্দিনের কথা মনে আছে? টি-টোয়েন্টিতে আমাদের ইতিহাসের সেরা খেলোয়াড় হবে বলে মনে হচ্ছিল। টি-টোয়েন্টি ১ম যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০০৭ সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তার ঠিক আগে পাকিস্তানের বিপক্ষে আমরা একটা সিরিজ খেললাম। ওখানে নাজিমুদ্দিন পাকিস্তানের বিপক্ষে সম্ভবত ৯৬ রানের একটা ইনিংস খেলছিল এবং তখনকার দিনেই সেটা ১৭০-৮০ স্ট্রাইক রেটে। তখন তো টি-টোয়েন্টিতে এত রান হতো না। সেই নাজিমুদ্দিন পরবর্তী ক্যারিয়ারে বিশ্বকাপে সম্ভবত আমরা ৬ টা ম্যাচ খেলছিলাম। সম্ভবত ১ রানের বেশি করতে পারে নাই এবং পরবর্তী ক্যারিয়ার জুড়েই আর রান করতে পারে নাই। একদম ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকতেই পারে নাই। নাজিমুদ্দিন পরে বলছে যে, "খেলা টিভিতে দেখালেও রান করতে পারে না। কারণ ওই যে প্রেশারটা ওটা নিতে পারে না।" তাহলে নাজিমুদ্দিন হবেন নাকি সাকিব হবেন? তরুণরা আপনাদের সামনে তো দুটোই আছে।
এখন কোন পথে যাবেন ইটস আপ টু ইউ। হজম করতে পারতে হবে। হজম করলে আপনি চ্যাম্পিয়ন। সবাই ভালো থাকবেন। চ্যাম্পিয়নদের জন্য শুভেচ্ছা থাকলো।